রহমানির রহিম। সকল শিক্ষার্থী বিন্দু, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একটা ওভারভিউ। যেহেতু এই বছর থেকে আবার পুরাতন সিলেবাসের উপর পড়ালেখা হবে, সেই জন্যে এখন আমরা যে পুরাতন যে বইটা ছিল 2023 সাল পর্যন্ত, 23 সাল সম্ভবত 22 সাল পর্যন্ত, সেই ষষ্ঠ শ্রেণীর সেই বইটিকেই এখন আবার এখানে সংযোজন করা হয়েছে। তবে কিছু কারেকশান আছে অথবা কিছু সংযোজন আছে। তো আমরা আজকে বইটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো, যতটুকু কম সময়ে পাওয়া যায়, তবে একটু সময় লাগবে। তো একটু অধৈর্য না হয়ে পুরোটা দেখলে বইটা সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ একটা ধারণা হবে তোমাদের। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী গণিত, এই বইটি হলো 2013 সালের শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, 2025 সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এবং পরিমার্জিত সংস্করণ সর্বশেষ হলো অক্টোবর 2024, এর আগে সেপ্টেম্বর 2014। আমরা প্রসঙ্গ কথাটা অমিট করে যাই, আমরা সূচিপত্রে আসি। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো অনুপাত ও শতকরা, পূর্ণ সংখ্যা তৃতীয় অধ্যায়। তারপর হলো বীজগাণিতিক ও রাশি চতুর্থ। পঞ্চম অধ্যায় হলো সরল সমীকরণ। ষষ্ঠ হলো জ্যামিতিক মৌলিক ধারণা। সপ্তম হলো ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম হলো তথ্য ও উপাত্ত, আর সর্বশেষ উত্তরমালা। তো আমরা একটু দেখি বইটা আসলে কেমন ছিল। তোমাদের জন্য তো হয়তো পুরাতন হলেও তোমাদের জন্য তো নতুন। তো তোমরা দেখো বইটাতে আসলে কি ছিল। তো এখানে দেখো প্রথম অধ্যায়, তোমাদের এখন নতুন বই এসে প্রথম অধ্যায় আসতেছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রথমে স্বাভাবিক সংখ্যারই বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হবে। তারপর এই 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 অধ্যায়ের কয়েকটা অনুচ্ছেদ থাকবে, এর মধ্যে আলাদাভাবে সবগুলো নিয়ে কথা বলা হবে। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম স্বাভাবিক সংখ্যার বিভিন্ন ধরন এবং এবং এগুলো কী ধরনের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সংখ্যানুপাতিক মান, এরপরে তোমার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এ ধরনের ছোট 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 করে অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর এর উপর একটা অনুশীলনী আছে, এভাবে করে দেন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে যায়, সমমৌলিক সংখ্যা কোনগুলো, এই জিনিসগুলো নিয়ে আমরা এই জিনিসগুলো নিয়ে এখন জাস্ট একটু অবালোক করে যাচ্ছি, কারণ এখন আমরা শুধুমাত্র পুরোটা বই সম্বন্ধে একটা আইডিয়া নেওয়ার জন্যই কথা বলছি। আমরা পরবর্তীতে এগুলো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আমার চ্যানেলের সাথেই থেকো, তবে তাহলে সব কিছুই তোমরা পাবে। তো এখানে আর এই জিনিসগুলো এভাবে গেল। আমরা তারপর আসতে রসাগু গসাগু। তো সংখ্যার রসাগু গসাগুগুলো এখানে দেখানো হয়েছে। রসাগু গসাগু এগুলো আমাদের পরবর্তীতে অনেক অঙ্কতে এমনিতেই প্রয়োজন হয়, আর এখানে রসাগু গসাগু আমরা শিখে নেব। এবং ভগ্নাংশ আসবে, তারপর আসছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এই ধরনের যত সংজ্ঞা আছে। আবার অপ্রকৃত থেকে কীভাবে মিশ্রটি নেওয়া যায়, তো এই ধরনের সব কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। এর পরবর্তীতে ভগ্নাংশের পরে সম্ভবত আসবে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশের গুণ ভাগ, এগুলো ভগ্নাংশের গুণ ভাগটা আসলে অনেক সহজ একটা জিনিস, উপরেটা উপরে নিচেরটা নিচের সাথে। তো আমরা এখন এগুলো নিয়ে আর কথা বলবো না। তো আমরা পরবর্তীতে ভগ্নাংশের গুণ ভাগ নিয়ে এই অনুশীলনীটা, তারপর হলো এখানে রসাগু গসাগু আছে, আর সরল কলা আছে। যে সরল কলাটা আসলে মাঝখানে যে শিক্ষা ব্যবস্থা, এখানে এই জিনিসগুলো ছিল না, কিন্তু আসলে সরল করাতে এই জিনিসগুলো না থাকলে যেটা হয়, যে বেসিক যে গণিতের যে বেসিক যে ধারণা, এই জিনিসগুলো আসলে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেক সমস্যা হতো আমাদের মাঝখানে, ওই সময়গুলোতে আসলে কিছু বলার ছিল না। তবে এখন যেহেতু আবার এই শিক্ষা ব্যবস্থাটা আবার পুনঃস্থাপিত হয়েছে, এখন আমরা এটা নিয়ে আবার পড়ালেখা করব। তো এখানে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা এখানে শিখব। তারপর দশমিকের পরে আসছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। এটা হলো যে অনুপাত ও শতকরা। অনুপাত ও শতকরা, এখানে অনুপাত এবং শতকরা আসলে দুইটা খুব কাছাকাছি জিনিস, তবে দুইটার মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে। ওই ব্যবধানটাই এখানে দেখানো হবে। অনুপাতটা আসলে সরাসরি অনুপাত করা, একটাকে আরেকটাকে অনুপাত করা। শতকরা হলো কি শতাংশে কত হয় ওটা বের করা। আসলে আমরা যখন এগুলো করবো তখন আমরা এগুলো সবগুলো দেখতে পারবো। তো এই হলো অনুপাত ও শতকরার যে অধ্যায়। এই অধ্যায় বিভিন্ন কাজ এবং অনুশীলনী 2-1। অঙ্কগুলো অনেক সহজ, মজার অঙ্ক। একটু ধীরস্থিরভাবে করলে অঙ্কগুলো তোমাদের সবারই অনেক ভালো লাগবে। এবং
আচ্ছা, এরপরে আসছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটাও এদের মধ্যে একটা অংশ। তবে আমরা এগুলো সবকিছুই শিখবো। আমরা পরবর্তীতে যখন ডিটেলস কথা বলবো তখন আমরা এগুলো সবকিছু নিয়ে কথা বলবো। আমরা জাস্ট এখন বইটাকে দেখছি, যেহেতু নতুন বছর এখনো অনেক জায়গায় এখনো বই দেওয়া হয়নি, যদিও ষষ্ঠ শ্রেণীর বই কিছু কিছু জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, বাংলা ইংরেজি অঙ্ক। তারপরও অনেক জায়গায় বই পাইনি, তো এই জন্যই আসলে বইটা নিয়ে একটু কথা বলা। তারপর তৃতীয় অধ্যায় আছে পূর্ণ সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যার সবাই জানি 1 2 3 4 5 6 7 8 0। শূন্য নিজেও একটা পূর্ণ সংখ্যা, তাও এটার মধ্যে মতবিরোধ আছে। এবং ধনাত্মক সংখ্যার পাশাপাশি ঋণাত্মক সংখ্যা তারাও কিন্তু তারাও পূর্ণ সংখ্যা, -1 -2 -3। তো আমরা এই জিনিসগুলো এই অনুশীলনীতে তারা দেখানোর চেষ্টা করেছে। আমরাও এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। খুব বেশি বড় করব না এখন, এটা আমরা অনুশীলনীগুলো দেখি শুধু কেমন আছে। সংখ্যা রেখা আছে কিছু, এগুলো অনেক সহজ জিনিস, তোমরা একটু দেখলেই সব বুঝতে পারবে। বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি, তো বীজগণিতীয় রাশির মধ্যে এখানে আমরা সংখ্যার পাশাপাশি কিছু রাশি নিয়ে কথা বলবো। এগুলো আসলে বিভিন্ন চলক, এই চলকগুলো দিয়ে আমরা সংখ্যাগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করব, বা কোনো একটা ঘটনাকে প্রেজেন্ট করার চেষ্টা করব, কোনো একটা সত্যকে প্রেজেন্ট করার চেষ্টা করব। এই বেসিক্যালি এখান থেকেই বীজগণিতের সূত্রপাত। যে আমরা পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে এই সূত্রপাতটা হয় এখানে, যে পাটিগণিতটাকে বীজগণিতে যখন রূপান্তরিত করতে হয় তখন আসলে এই জায়গাটাতেই এন্ট্রিটা হয়। তো আমরা এগুলো নিয়ে যখন কথা বলবো তখন দেখবে এগুলো যদিও একটু তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে দেখে, তবে এগুলো অনেক সহজ জিনিস। তোমরা যখন পড়বে তখন দেখবে যে এগুলো অনেক সহজ লাগছে এবং অনেক ভালো লাগছে, অনেক মজা পাবে তোমরা এগুলো। আচ্ছা, আমরা এর পরবর্তীতে রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা শেখাবে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব কিছু শেখানোর চেষ্টা করবে। তো আমরা পরবর্তী অধ্যায়ে কি আছে, সরল সমীকরণ। তো সরল সমীকরণটা আমরা রাশি দেখলাম একটু আগে, এখন দেখবো সমীকরণ। সমীকরণটাকে আসলে বেসিক্যালি এই যে দাড়িপাল্লার মতো দেখানো হচ্ছে, যে দাড়িপাল্লাতে দেখো এর প্রথমটাতে কি একটা রশিদ ছেঁড়া আছে, এই জন্য পাল্লাটা সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াচ্ছে না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে দুই দিকে 1 কেজি 1 কেজি করে আছে এবং পাল্লাটা অনেক সুন্দরভাবে আছে। এই যে ব্যালেন্স করা, এই যে পাল্লার এক পাশে এক পাশে যা থাকে অপর পাশেও তা থাকে, এই যে ব্যালেন্স করা, এটা ধারণা থেকে আসলে সমীকরণের সৃষ্টি। সমীকরণটা কি, এই যে দেখো এর পাশে একটা রেখা, যে অতএব আমরা লিখতে পারি x+1 = 5। তো x+1 = 5 মানে x+1 5-এর সমান। এই যে সমতা যে সত্যটা সৃষ্টি হয়েছে, এটাই হলো আসলে সমীকরণ। এই জিনিসটা যখন সরল থাকে তখনই সরল সমীকরণ, এগুলা আর কিছুই নয়। আমরা যখন পড়বো এগুলো ডিটেলস জানতে পারবে। বই সম্বন্ধে তোমাদের একটু জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীজগণিতের একটা অংশ শেষ। এবার আমাদের আসলে জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতির মৌলিক ধারণা, এখানে জ্যামিতির বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবে। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক জিনিস নিয়ে কথা বলা হবে, পেন্সিল কম্পাসের রেখা, সরলরেখা, বৃত্ত, ত্রিভুজ এগুলো আঁকা, কোণ আঁকা, ঠিক আছে, এবং বিভিন্ন কোণের নাম, কোনটা কি এবং কোনটার মান কত, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে কথাবার্তা হবে এবং বিভিন্ন উপপাদ্য থাকবে। এইগুলো নিয়েই সাজানো হয়েছে তোমার জ্যামিতির এই অংশটা। জ্যামিতিটা আসলে একটা মজার জিনিস, কারণ জ্যামিতিতে কোনো কিছু মেমোরাইজ করার জিনিস নাই। পুরো জিনিসটা তুমি যেটা করবে ওইটাই তুমি প্রেজেন্ট করবে, তুমি নিজে আঁকবে, ওইটাকে তুমি দেখবে যে তুমি কী এঁকেছো, ওইটাকে বুঝিয়ে বলবে, এটুকুই। আর কিছু জিনিস মনে রাখতে হয়, কিছু কোণের মান মনে রাখতে হয়, কিছু সূত্র মনে রাখতে হয়। তো এগুলো নিয়ে আমরা যখন কথা বলবো এগুলো সব ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে পড়তে পারবে, জানতে পারবে। ব্যবহারিক জ্যামিতির আরেকটা অংশ নিয়ে এখানে আরেকটু ডিটেলসে আছে। তো আমরা এগুলো নিয়ে আর কথা বেশি বলবো না। এই যে ধরো এটার কী করলো, রম্ব দ্বিখণ্ডক এঁকে ফেললো, ঠিক আছে, এটা এখন রম্ব দ্বিখণ্ডক হলো, আবার সমদ্বিখণ্ডক হলো। এটাকে কীভাবে রম্ব দ্বিখণ্ডক বলে এটা আসলে তোমরা এখন বুঝবে কিনা জানি না, তবে এটা যে সমদ্বিখণ্ডিত হয়েছে এটা তো বোঝা যাচ্ছে যে এ বি মাঝখানে যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। আমরা এইভাবে করে এই এই অনুশীলনীতে আমরা দেখবো যে জ্যামিতির বিভিন্ন ধরনের ব্যবহার, যে ব্যবহারগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে অনেক পারদর্শী করে তুলবে। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্তের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এটা হলো যে যে তথ্য উপাত্ত নিয়ে পুরো বিশ্বই একটা আলোচনা করা হয়, কারণ তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই আসলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়, যে দেশের অর্থনীতি কেমন হবে,
এবং দেশের পররাষ্ট্রনীতিও কেমন হবে, অথবা দেশের ডেমোগ্রাফিক্যাল যে সিনারিগুলো এগুলো কেমন হবে। তো এগুলো আসলে যখন তোমরা এই তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়, বিভিন্ন ধরনের রিসার্চ পেপার জমা দেওয়া হয়, তো এর মধ্যে এখানে দেখো তোমরা এখানে একদম বেসিক লেভেলে কিছু তথ্য উপাত্তের শিক্ষাটা পাবে, যে যার মাধ্যমে তোমরা পরবর্তীতে যখন কোনো বড় ধরনের কোনো কিছু প্রয়োজন হবে, কোনো শ্রেণীবদ্ধ করার প্রয়োজন হবে বা কোনো একটা চার্ট তৈরি করতে হবে, তখন তোমরা এগুলো থেকে আরও শিখতে পারবে। তো তথ্য উপাত্তের অনুশীলনীটা অনেক শিক্ষার্থীদের অনেক প্রিয় অনুশীলনী। তোমরা যদি জেনে খবর নিয়ে দেখবে তোমাদের আপুদেরকে বা তোমাদের ভাইয়াদেরকে। তো এটা একটা আনুপাতিক হারে একটা সহজ একটা অনুশীলনী। তো এখান থেকেও ভালোভাবে মার্ক করার সুযোগ থাকবে। তো এখানে দেখো চিত্র, প্রচুরক, মুদ্রক, এই সবগুলো নিয়ে আলোচনা হবে। আমরা আসলে খুব বেশি ডিটেলস যাবো না, এগুলো কথা বলতে অনেক সময় চলে যাবে। একটা অনুশীলনী এক একটা পৃষ্ঠায় অনেক কথা আছে, আমরা এত কথা না বলে আমরা চাচ্ছি যে একটা ওভারভিউ দিতে, সেটাই করার চেষ্টা করেছি যতটুকু কম সময়ের মধ্যে পারা যায়। অষ্টম শ্রেণীর অনুশীলনী এটা। আর এই অনুশীলনীর মাধ্যমেই আসলে আমাদের বইটা পরিসমাপ্তি ঘটে। এরপরে আসলে উত্তর আছে না, তেমন কিছুই নেই। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ওভারভিউটা দেখার জন্যে। এবং অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি এই এই বইয়ের বা এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে যদি কোনো সমাধানগুলো রেগুলার পাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে রাখবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই। নামাজ পড়বে 5 ওয়াক্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।